তো অনেকদিন আমরা ভিডিও করি নাই, আর আজকে ভিডিওটা করা আপনাদের একটা দুর্ঘটনার কথা জানানোর জন্য। এই দুর্ঘটনাটা ঘটেছে 24 তারিখে 5:30 নাগাদ। আমার শ্বশুরমশাই আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে। তো আমি সাধারণত আপনাদেরকে আমাদের সুখের দিন বা আমাদের আনন্দের মুহূর্ত এগুলো আপনাদের সাথে শেয়ার করি। কখনো আমি চেষ্টা করি যে আমাদের খারাপ সময়, খারাপ মুহূর্ত, খারাপ কিছু আমাদের সঙ্গে শেয়ার না করতে। তো আপনাদের না জানলে তো আপনারা জানতেই পারবেন না। আপনারা হয়তো অনেকে আমাদের অপেক্ষায় বসে আছেন যে কেন ভিডিও আসছে না, এতদিন কী হলো হঠাৎ। অনেক আছেন আমাদের অনেক ভালোবাসেন, সুখ দুঃখে আমাদের সাথে থাকেন। তো তাই ভাবলাম যেটা আপনাদের জানানো উচিত। তো যে কারণে তনু এখন আমাদের কাছে নাই। তনু এখন পানাগড়ে আছে, ওইখানেই আছে। আমাদের বাড়িতে তেরাত্রির কাজ হলো পরশুদিন, মানে মেয়েদের যে শ্বশুর বাড়িতে যে কাজটা হয় কিছু নিয়মকানুন থাকে, চতুর্থতে না 4 নম্বর দিনে ও 4 দিন এখানে ছিল। তারপর ওকে কালকে না, হ্যাঁ কালকে দিলাম না, বালক সেবা দিয়েই তুমি তোমাকে পাঠাবো। তো পরশুদিন আমাদের এখানে একটু খাওয়া দাওয়া করেছিলাম, আমাদের যেটা নিয়ম আর কি, মেয়েদের বাড়িতে শ্বশুর বাড়িতে যে নিয়মটা হয় সেটা করার পর ওকে দিয়ে এসছে। এখন ওইখানেই আছে আপাতত। তো ঘটনাটা ঘটে আর কি কীভাবে আপনাদের বলি। সেদিন আমাদের ভিডিও হচ্ছিলো, একটা খিচুড়ির ভিডিও। তো ভিডিওটা আমি এখনো ছাড়ি নাই, সেদিন করা আছে ভিডিওটা। তো তখন তার আগের দিন রাত্রে মানে কী বলবো, খুব ঠান্ডা লেগেছিলো কিছুদিন ধরে। তো তার আগের দিন রাত্রে সারা রাত ঘুমাতে পারে নাই, খুব কাশি হচ্ছিল, মানে সারা রাত ঘুমায় নাই, শরীর একটু খারাপ লাগছিল। দিয়ে পরের দিন সকালে আমাকে তনু জানালো যে এই ব্যাপার, বাবার সারা রাত ঘুমায় নাই। দিয়ে আমি বললাম যে তাহলে তো ভালো ডাক্তার দেখাতে হবে। দিয়ে ও বলেছে না, এখানে যাচ্ছে, এখানে কেজি সাহাকে দেখাবে। কেজি সাহ একজন ডাক্তার আছে ওইখানে পানাগড়ে বসে, দেখাবে। বললাম ঠিক আছে, দেখিয়ে আসো, আমি যাচ্ছি পরে। যে দেখিয়ে আসলো, তখন গিয়েছে, একটু গ্যাস ট্যাস দিয়েছে, ঠিক হয়েছে। তো আমাকে বিকালে জানালো, দুপুরের দিকে আমাকে SMS করেছিল যে এখন বাবা একটু ঠিক আছে। আমি ভিডিও করছিলাম তখন, বাবা ঠিক আছে, গ্যাস ট্যাস সব কিছু দিয়েছে, আর একটা নেবুলাইজার নিতে বলেছে। আমি তার বাড়িতে তো একটা নেবুলাইজার পড়ে আছে, তাহলে আমি যাওয়ার সময়টাই নিয়ে যাবো। কিন্তু যাই হোক, তাহলে আপাতত ঠিক আছে। এরপরে বড় জায়গায় ডাক্তার দেখাবো মনে মনে ভাবলাম যে যাই হোক, আমি কাল পরশু করে যাচ্ছি, যে ভালো ডাক্তার দেখাবো। বিকেলবেলায় আবার আমাকে ফোন করলো যে বাবা কেমন করছে, আমার দেখে ভয় লাগছে। ও কিন্তু আমাকে যেতেও বলে নাই, আমি শুয়েছিলাম। তো পিকনিক আলোচনা করছিলাম বৌদির সাথে, SMS কথা ছিল বৌদির সাথে। বৌদিকে বললাম এবার যে 2 দিন থাকবো, আমাদের এই রবিবারে পিকনিক করার কথা ছিল, যে রবিবার পেরিয়ে গেল। আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে বেরিয়েছি। সেদিন মানে আমার পানাগড় যেতে গাড়ি নিয়ে 30 মিনিট লাগে। সেদিন রোডে এত জাম। খানিক্ষণ পরে দেখি তনু ফোন করে ডাকছে যে তুমি এসো, হ্যাঁ এই ব্যাপার, কোথায় আছো? আমার রাস্তায় আছি, ব্রিজের উপর আছি। বলছি ঠিক আছে, সাবধানে এসো। হ্যাঁ, বাবাকে এখানে নিয়ে যাচ্ছে হসপিটালে। দিয়ে কাছে লোকাল হসপিটালে নিয়ে গিয়েছে, আর আমি এখান থেকে বেরোলাম। দিয়ে নিয়ে যাওয়ার পর আর এত জ্যাম, তাড়াতাড়ি আমি যেতেও পারছি না। রাস্তাঘাটে সেদিন প্রচুর জ্যাম ছিল, হয়তো আমার যেতে 45 মিনিট লেগেছে। দিয়ে ওইখান থেকে তনু বললো যে ওইখান থেকে ট্রান্সফার করে দিয়েছে, দূরে কোথাও নেই, ভালো জায়গায় নিয়ে যেতে হবে। দিয়ে আমি বললাম যে আমার তো রোডে জ্যাম আছে, আমার যেতে মোটামুটি 15-20 মিনিট লাগবে। দিয়ে এতক্ষণ রাখার দরকার নাই, ওইখানে কোনো অ্যাম্বুলেন্স থাকলে, আর অ্যাম্বুলেন্স একটু তাড়াতাড়িও যেতে পারবে। আর আমি যদি গাড়িতে করে যেয়ে নিয়েও যাই তাও একটু দেরি হবে। দিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়েছে। আমি যখন পৌঁছাবো আর কি, মোটামুটি তার আগে আমার এক ভাই আছে, আমাকে ফোন করেছে। আর তখন দেখছি তনুও খুব কাঁদছে। ও কিন্তু জানে না, ও কিন্তু কাঁদছে, তাও ও বিশাল কাঁদছিল ফোন করে আমাকে। দিয়ে ওই ভাই আমাকে বললো কোথায় আছো? এবং আমার একটা দাদাকে তখন আমরা একটু সামনে আমি নিতে গেছি, যে নিয়ে ওকে নিয়ে তারপরে দূরে কোথাও যাবো। তুমি চোখে নেওয়ার দরকার নেই, তুমি চলে আসো। আমি তখনই বুঝতে পেরেছি যে আর নেয় মনে হয়। যে তাড়াতাড়ি যাই হোক গেলাম হসপিটালে। যেয়ে দেখি যে মানে হসপিটালের বাইরে আর কি, গেটের বাইরে অ্যাম্বুলেন্সের ভিতরে শোয়ানো আছে। মানে ওই যে মোমেন্টটা মানে আমি এখনও পর্যন্ত ভুলতে পারছি না। ওই যেই মানে গাড়িতে ওই অবস্থায় যে দেখলাম, মা তো কান্নাকাটি করছিল। আর মানে এই জিনিসটা ঘটেছে যখন, কি হয়েছে আসল কারণ আমি এখনও জানতে পারিনি, কারণ আমি ওখানে ছিলাম না। আমার মনে হয় যে স্ট্রোক করেছিল, কারণ তনু বললো, তনুর চোখের সামনে। তো তনু বললো বাবা মানে ছটফট করছিল, আর বলছিল বিশাল গরম লাগছে, আমার ঘেমে যাচ্ছিলো এত ঠান্ডার মধ্যে। আর এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে, মানে কল্পনা করা যাবে না এদিকে কত ঠান্ডা। আর তনুর ওইখানে, ওই আমার শ্বশুরবাড়ির ওইখানে ঠান্ডা কিন্তু আরও বেশি। তো বলছে ঠান্ডাতে ঘেমে যাচ্ছিলো। তনুকে বলেছে যে গায়ে জল ঢেলে দেওয়ার। হ্যাঁ, তো ওর সামনে ছটফট করেছে। তারপর তনু ভিজে গামছা দিয়ে গাটা মুছে দিয়েছে। মানে ভাবুন তাহলে আমার এত খারাপ লাগছে, সবার আমাদের এত খারাপ লাগছে। ও নিজের চোখের সামনে বাবাকে অবস্থায় রেখেছে, মানে ও তো পুরো একদম ভেঙে পড়েছে। আর ওনার তো কোনো ছেলে ছিল না, একটাই মেয়ে ছিল। তো যাই হোক ওর কষ্টটা মানে অনেকটাই বেশি। আর এমনিতে মেয়েদের বাবার প্রতি একটু টান বেশি থাকে। আর ও নিজের চোখের সামনে বাবাকে এভাবে দেখেছে, মানে ওর পরিস্থিতিটা বিশাল খারাপ। আর এই সময়
তিরহানও একদম ছোট, তো তিরহানকে নিয়ে একটু ঠিকঠাকভাবে দেখাশোনা আমরা করতে পারছি না, আমরা যা যতটা পারছি। ওর মার তো অবস্থা খুব খারাপ, তো ওই মায়ের অবস্থা তো আপনারা জানেন, বুঝতে পারছেন কী পরিস্থিতি। বাবা কিছুদিন আগেই গিয়েছিল, বাবা কিছুদিন আগে যে ওইখানে থেকেও এসছে, অনেকক্ষণ বসে গল্প করে এসছে। হ্যাঁ, একসঙ্গে রুটি খেলাম, এক কুচি আপেল খেলাম, এক কুচি পেঁপে খেলাম, একটা ডিম সিদ্ধ খেলাম। যেদিন চলে যাবে তার 5 দিন আগে দিয়েছিলাম আমি চুই ঝালাতে। মানে যখনই আমি ডাকতাম ফোনে, দাদা সকালে যেতে পারছি না, বিকালে যাব। তো আমরা বিআইবিআইয়ের মতন মিশিয়ে নিয়ে আমার মনে হয় যেন আজ আমি বাড়িতে এত কষ্ট পাচ্ছি যে কাউকে বলে বোঝানো যাবে না। আমরা দুইজনাতে একসঙ্গে গাড়ি নিয়ে যেখানে বাজার করতে যেতাম, আমার পিছনে বসতে কষ্ট হতো, তাহলেও বসতো। 1.5 বছর আগে একবার ব্রেন স্ট্রোক হয়েছিল, নিয়ে সবাই মিলে চেষ্টা করে ওটাকে, ভালো ছিল, কিন্তু মানে বলতো যে দাদা আমার এই আঙুল দুটোতে শান পাই না, মুখে যে ঠোঁটে জিভে কোনো স্বাদ পাই না, এরকম করে বলতো আমাকে। একবার স্ট্রোক হয়েছিল, স্ট্রোকের পর থেকে তখন দুর্গাপুরে ভর্তি ছিল কিছুদিন, তখন একটু মোটামুটি ঠিক হয়েছিল। তো কিছুদিন পরে আমি ব্যাঙ্গালোর যেতাম ফেব্রুয়ারি মাসে মাকে নিয়ে। আমি ভেবেছিলাম যে এই ব্যাঙ্গালোরে যখন যাবো তখন একটু ওনাকেও ট্রিটমেন্ট করে নিয়ে আসবো। সেদিন তনু যখন আমাকে ফোন করলো, আমি গাড়িতে যেতে যেতে ভাবছি যে এখন তো ঠান্ডা পড়েছে, টোটো চালাই, সকালবেলায় গাড়ি নিয়ে বেরোয়, মানে ঠান্ডার মধ্যে একটা কষ্টের ব্যাপার। আমি মনে মনে ভাবলাম যে ভালো জায়গায় ডাক্তার দেখাবো, ঠিকঠাক করে বলবো যে এখন শীতকালে কাজ করা দরকার নেই, বাড়িতে বসে থাকো। যেতে যেতে 30 মিনিটের মধ্যে একদম সব কিছু উল্টোপাল্টা হয়ে গেল। সত্যি আমি তো ভাবতেই পারলাম না যে এইভাবে মানুষটা চলে যাবে। এবার কোনো সুযোগই পাইনি যে তাকে একটু ভালো ডাক্তার দেখাবো। ভগবান এমনই একটা ব্যাপার, যদি আমি কোনো ভালো ডাক্তার দেখানোর সুযোগ পেতাম তাহলে আমার নিজেকে তাও আমি একটু বোঝাতে পারতাম যে চেষ্টা তো করেছি, সেটাও পারিনি। আর আমরা আমার কোনোদিন বিয়ে সবথেকে ভেবে কষ্ট, ভাবি নাই কোনোদিনও। হ্যাঁ, এখন মানে খুব কষ্ট হচ্ছে আমাদের। গাড়িতে ভালো করে পা উঁচু করে চাপতে পারতো না, দিয়ে আমি বলতাম দাদা আপনি পাদানিতে পা দেন, আমাকে জড়িয়ে ধরে যে তারপরে চাপেন, কিন্তু তাহলে অত কষ্ট হলেও আমার সঙ্গে যাবে, এরকম একটা ব্যাপার ছিল। যেদিন মারা গেল তার আগের দিন ত্রিহান এত শরীরটা একটু খারাপ ছিল, ওই যে তাও ত্রিহান কোলে চাপবেই। অন্যদিন সবসময় দিদা দিদা করে, সেদিন সারাদিন দাউ দাউ করেছে। হ্যাঁ, এখন দাদারই তো সব থেকে বেশি ব্যাপার। দাদা আর এইভাবে চলে টোটোতে যাবে তো নিয়ে ভাবতেই পারিনি আমি। ঘুরতো, যেখানে নিয়ে যেতে চাইতো, যেখানে যেতে চাইতো সেখানেই নিয়ে যেত। অর্থাৎ আমার বড় দাদা তো কষ্টটা হবেই, সেই যে না পাওয়ার যন্ত্রণাটা ওরা তো কিছুটা এই বোঝে। শীতের দিনে হাঁসের মাংসটা খেতে খুব ভালোবাসতো। যখন হাসপাতাল থেকে নিয়ে আসলাম, গাড়িতে শুয়েছিল, আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বলছি আমার বাবা কোথায়, আমার বাবা কেন গেল, জানি না বাবা কেন গেল। আমাকে ফোন করে বলছে মা আমার বাবা ছাড়া আমি বাঁচবো না, মা আমার বাবাকে কোথায় গেছে, মা আমার বাবাকে এনে দাও। আমার কষ্ট হলো সব থেকে, তনু আমার গলাটা জড়িয়ে ধরে বলছে ও বাবা তুমি ফোন করলেই বাবা আসে, তাহলে তুমি একবার ফোন করো, দেখে না আমার বাবা চলে আসবে। ও বাবা তুমি ফোন করলেই তো আমার বাবা চলে আসে, যখনই ফোন করতো তখনই মানে রাত হোক, তাহলে তুমি দুপুর হোক, ফোন করো, দেখে না আমার বাবা আসবে। আমি আর তখন ঠিক থাকতে পারছি না, তাহলেও নিজেকে অনেক কন্ট্রোল করে ওকে সাবধান করে ইয়ে করছি। আর আমি ছেলে বিয়ে দেওয়ার পরেই বলেছিলাম যে দাদা আপনি চিন্তা করবেন না, আমি সেই পরিবেশে বড় করিনি আমার ছেলে মেয়েকে। আমার ছেলেকেও আমি বলেছি বাবা ওনাদের তুমিই ছেলে, ওনাদের সমস্ত কিছু তুমি দেখো। যেদিন আমাদের বাড়িতে লাস্ট যেদিন আমাদের বাড়ি এসেছিল, সেদিন খাবে না থাকবে না, কাকিমা জোর করে রাস্তা থেকে টেনে নিয়ে এসে রুটি খাইয়েছে। হ্যাঁ, হ্যাঁ থাকবে না, বেরোয় গেছে। তারপরে আমি বললাম না দাদা 2টো রুটি খেয়ে যাও, মানে উনি একটু দুইজনে এক থালায় বসে যাও, 2টো রুটি খেয়ে। 1-2 দিনে বেশি থাকতে চাইতো না, কারণ লোকে কিছু বলবে নাকি মেয়ের বাড়িতে যে আছো, সেই জন্য আমি বুঝতে পারতাম, সেই জন্য থাকতো না। মানে এক রাত থাকলে আর থাকতে যেত না পরের দিন, মানে কোনো মতে আর কি লোকে কি বলবে না বলবে, ব্যাপারটা বুঝতে পারতাম। আমি ওই জন্য সেরকম কিছু জোর করতাম না। ভাবতে অবাক লাগছে যে হট করে কি হয়ে গেল। আমার আরও অবাক লাগছে যে আমি বাড়ির থেকে বেরোলাম গাড়ি নিয়ে, এইটুকু রাস্তা, 20 কিলোমিটার রাস্তা, এইটুকু পৌঁছাতে এইটুকু টাইমের মধ্যে এরকম হয়ে গেল। মানে একটু সুযোগ দিল না কাউ। একটু মুখটা যে দেখতেই পারলো না শ্বশুর, যে মরা মুখটাই দেখতে পেলো। হ্যাঁ, উনি যে দুটো কথা বলবে বা সারু যে ওনাকে আমি আগে যেদিন তনুকে দিতে গেলাম, একটা পেলাম। আমি তনুকে যেদিন দিতে গেলাম, আমি সেদিন মনে মনে ভাবলাম যে আজকে থাকবো, আর ভাবছি বাড়িতে একটু কাজ আছে। তো আমি যখন রেখে আসছি আমার মনটা কিন্তু একটু খারাপ লাগছে ত্রিহানের জন্য, কেন জানি না। আমি ত্রিহানকে অন্যবার রেখে দিয়ে আসি, হ্যাঁ রেখে দিয়ে আমি লুকিয়ে লুকিয়ে চলে আসি, কোনো আমাকে আসতে দেয় না, কিন্তু সেদিন আমার মনটা একটু আস্তে 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 বিশাল খারাপ লাগছে। দেখার জন্যই বাবা ওই যখন সে চলে যায় না, সেদিন যদি আমি থেকে যেতাম তাহলে হয়তো আমি দেখতে পারতাম, আমার সঙ্গে একটু কথা হতো, কিন্তু আমি যে মানে ওই অবস্থাতেই যেয়ে দেখলাম। যদি বিছানায় পড়ে থাকতো, শরীর খারাপ হয়ে থাকতো, এটা আলাদা করে মানা যায়। বয়স একদম কম ছিল, 49-50 বছর বয়স, বাবার থেকে অনেক ছোট। আমার থেকে ছোট তো।
আর তনু এই বয়সে বাবাকে হারালো। তিহানা কথাটা ভেবে আমার খারাপ লাগে সত্যি, যে এই বয়সে ওর মানে এত ছোট এখন দাদুর ভালোবাসা পেতো, দাদুর সঙ্গে ঘুরতো খেলতো। এই বাড়িতে এলে বাবা গাড়ি চালাতো, ওই বাবা পিছনে বসে থাকতো, তিহান মাঝে দাঁড়িয়ে থাকতো, স্কুটি নিয়ে সারাদিন ঘুরে বেড়াতো। ওই বাড়িতে গেলে দাদুর সঙ্গে টোটোতে চেপে ঘুরে বেড়াতো। একটা যে দাদু ভালোবাসা ছেলে হারিয়ে গেল, একটা দাদু বাড়ি যাওয়া একটা আনন্দ, ওই জিনিসটা ওর জীবন থেকে চলে গেল এই বয়সে। যে মানুষটা কি করে থাকবে একা একা বাড়িতে, এইটা হচ্ছে কষ্ট সব থেকে। দুটো লোক 5টা বছর একসঙ্গে কাটাচ্ছে, মানে তনু নেই, দুজনে তো একসঙ্গে থাকতো, একে ছাড়া ও বাঁচতে পারতো না, ওকে ছাড়া ও বাঁচতে পারতো না। আর আমাদের বাড়িতে যখনই আসতো দুজনে একসঙ্গে আসতো, আবার একসঙ্গে চলে যেত। বেশ, যাই হোক, এটা আপনাদের জানানো উচিত ছিল। আর আপনারা গুলুর ব্যাপারটা, আমাদের গুলুরও একটা ঘটনা ঘটেছে, যেটা যাই হোক আমি আজকে বলতে চাইছি না এই পরিস্থিতিতে, ওটা আমি পরে একদিন আপনাদের জানাবো কী হতে না হয়েছিল। আমি সাধারণত এই জিনিসগুলো এড়িয়ে যাই, আমি এগুলো জানাতে চাই না কিছু ব্যাপার, বা নিজেদের দুঃখের ব্যাপারটা আমি শেয়ার করতে চাই না, না করলেও নয়। যাই হোক, এটা জানানোর জন্যই আজকে এই ভিডিওটা বানানো। আপনারা সবাই আমার বিয়ার কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আমার বিয়াই যেন যেখানেই থাকে সুখে থাকে, শান্তি থাকে। তো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম সেই ভিডিওটা হচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, যে সকলের মানে চেনা কথা। তো বন্ধুরা, যেই কুকিং চ্যানেলটা ট্র্যাডিশনালি আমরা রান্নাটা ভীষণই পছন্দ করি, সেই চ্যানেলের দাদা মানে শ্বশুরমশাই আর নেই। তো সেই দুঃখের খবরটা জানিয়েছে, সেটা জেনে কিন্তু খুবই খারাপ লাগছিল। এনাদের ভিডিও কিন্তু অনেকটাই আমি ফলো করি, আর প্রত্যেকবার দেখি যতবারই আপলোড করেন, পপি কিচেন থেকে শুরু করে ভিল ফুড কিচেন, ভিল ফুড, ট্র্যাডিশনাল, সকলের ভিডিও আমি দেখতাম। আর প্রথমে আগের বছরে এনার দাদুর ঘটনাটা যখন হয়েছিল তখন শুনতে খুবই খারাপ লেগেছিল। আর এনার এই এত ইয়াং, আর জাস্ট রিসেন্টলি এনার প্রত্যেকটা ভিডিওতে এনার মানে তনু বৌদির বাবা বলতে পারো, তো যেহেতু এরকম করে গেছে সত্যি খুবই খারাপ লাগছে। তো তোমরা সকলেই তার জন্য প্রার্থনা করো, আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, বেশি বেশি করে শেয়ার করে দিও। ওকে, সো চলো আজকের জন্য এইটুকুই, বেশি আর শেয়ার করছি না। তো পরে আর দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই বাই।